আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের ফিরিস্তি এবার দৃশ্যপটে আসতে শুরু করেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশে বিদেশে অঢেল সম্পদ আর বিত্ত বৈভবে ভরপুর তার সন্তানদের জীবনের গল্প সাধারণ মানুষের মনে তৈরি করেছে বিস্ময়। অবস্থা বেগতিক দেখে পরিবার সহ দেশ ছেড়ে আত্মগোপনে এনবিআরের পদ হারানো প্রভাবশালী সরকারি কর্মকর্তা। যদিও সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। 15 লাখ টাকায় ছাগল কিনে বাবাকে কুরবানির জন্য উপহার দিতে চেয়েছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সন্তান মুশফিকুর রহমান ইফাত। তবে নানা সমালোচনার মুখে ছাগলটি কুরবানি করা না গেলেও বাবার পদপদবি এবার কুরবানি হতে চলেছে। মতিউরের সম্পদের খোঁজ নিতে গিয়ে অনেকটা কেঁচো খুঁড়তে কেউটো সাপ বের হওয়ার মতো অবস্থা। রিসোর্ট, আলিশান বাড়ি, বহুমূল্যের গাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বিনিয়োগ। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি নরসিংদী রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, যার নামে বিশাল এলাকা জুড়ে ওয়ান্ডার পার্ক নামে রিসোর্ট রয়েছে। অট্টালিকা, বাড়ি সবকিছু মিলে তার আয়ের উৎস এত কোত্থেকে আসছে। ওনার বাড়ির মধ্যে বেড হচ্ছে 28টা বেড। তো একটা বাড়ির মধ্যে 28টা বেড, এটা অনেক কিছু না। তার এখন অটাল গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই। ময়মনসিংহের জুতার কারখানা, টঙ্গীতে গার্মেন্টস, পুবাইলে শুটিং স্পট, শেয়ার বাজারেও বিশাল অঙ্কের বিনিয়োগ। ফেনীতে দ্বিতীয় স্ত্রীর নামেও রয়েছে অঢেল সম্পদ। বরিশালেও আছে সম্পদ। সন্তানদের সঙ্গে আছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের সব গাড়ি। মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অস্বাভাবিক রকমের সম্পদের তথ্য পেয়ে মতিউর তার প্রথম স্ত্রী ও সন্তানকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে আদালতে আবেদন করে দুদক। পুলিশ বলছে, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নির্দেশনা পেলেই ব্যবস্থা নিবে তারা। তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। তবে গণমাধ্যমের খবরে জানা গেছে রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়েছে। মতিউরের বিরুদ্ধে এর আগে 4 দফায় দুদক অবৈধ সম্পদ খুঁজলেও প্রতিবারেই পেয়েছেন ক্লিন সার্টিফিকেট বা দায় মুক্তির সনদ। তাসনিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী ও 2 মেয়েও দুদকে তলবে হাজিরা দেননি আজ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আজ সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে এদিন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হননি বেনজিরের স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির। আগের দিন রোববার বেনজির আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, তবে তিনিও দুদকে যাননি। তৈরি পোশাক খাতের মতো স্বর্ণ শিল্পকে রপ্তানি পর্যায়ে নিয়ে যেতে হলে আধুনিক যন্ত্রের মাধ্যমে পণ্যটি উৎপাদনের বিকল্প নেই। সেই লক্ষ্যে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংবাদ সম্মেলনে জানানো হয়, গহনাই হোক প্রযুক্তির ছোঁয়া প্রতিপাদ্যে আগামী 4 থেকে 6 জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবির হল 2-এ অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। কারিগরের সুনিপুণ হাতের ছোঁয়ায় সুপ্রাচীন কাল থেকে দেশে তৈরি হয় বাহারি গহনা। স্বর্ণশিল্পে দিনবদলের স্বপ্নযাত্রায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংগঠনটি প্রথমবারের মতো করতে যাচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে বাজুস। আয়োজকরা বলেন, দেশে জুয়েলারি কারখানা গড়ে তুলতে পারলে রপ্তানি আয়ের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানেরও। যদি আমরা এই গার্মেন্টস পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশে বিদেশি মুদ্রা উপার্জন হবে। মেশিনারিজ প্রদর্শনীটা এই কারণেই বাংলাদেশের ছোট বড় আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রি গড়ে তুলব, অর্থাৎ অলংকার ফ্যাক্টরি।
প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে স্থানীয় ব্যবসায়ীদের তাগিদ দেন সহ আয়োজক কেএনসি সার্ভিসেস। প্রথমবার আয়োজনেই 10টি দেশের 30 প্রতিষ্ঠান অংশ নেওয়া একটি বড় অর্জন। এখন স্থানীয় ব্যবসায়ীদের কাজ হলো এখানে কারখানা স্থাপন ও বিনিয়োগে বিদেশিদের আগ্রহী করে তোলা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাজুস জানায়, স্বর্ণালংকার রপ্তানি করতে হলে যন্ত্রের মাধ্যমে উৎপাদনের বিকল্প নেই। শুধুমাত্র হ্যান্ডমেড দিয়ে রপ্তানি করা সম্ভব না। হ্যান্ডমেড একটা পার্ট এবং মেশিনারিজ একটা পার্ট। রপ্তানি করতে হলে আমাদেরকে অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ কাজটা করতে হবে। 3 দিনব্যাপী প্রদর্শনীটি শেষ হবে 6 জুলাই। প্রতিদিন বেলা 11টা থেকে চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। থাকছে সবার জন্য উন্মুক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। তিনি বলেন, এই সফর দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকা সফররত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। ঘণ্টাখানেক চলে বৈঠক। এই বৈঠকে আলাপচারিতার অনেকটা অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফর। কথা হয় বিনিয়োগ, বাণিজ্য ঘাটতি কমানোর ইস্যুতে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। ট্রেড গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করেছি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি এবং একই সাথে ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি আর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি। লিউ জিয়ানশাও জানান, প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। We do expect agreements I'm sure that it's going to be in many areas, and I'm not being specific at this stage because you will see after the visit. So, but we do take a very firm stand in the way of China's doing business with other countries. We do sign agreements. And we promise and we deliver. তবে এই বৈঠকে বহুল আলোচিত তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চায়নাকে আরো অ্যাক্টিভ রোল প্লে করার। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। গত 10 মাসে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে $13.5 কোটি মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। এর মধ্যে $5 কোটি নিয়েছেন ভারতীয় নাগরিকরা। সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে যা উত্থাপিত হয়। অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরের আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে 130.58 মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। বাংলাদেশের সাইবার নিরাপত্তায় কারিগরি সহায়তা করবে ফরাসি সরকার। এ বিষয়ে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসবে ফ্রান্সের কারিগরি দল। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসু দুপুইয়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বের সহযোগিতা নিয়ে ফ্রান্স সবসময় বাংলাদেশের পাশে আছে। পরে জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশে 4G নেটওয়ার্ক কেন দুর্বল সে বিষয়ে মোবাইল কোম্পানি এবং বিটিআরসির কাছে জানতে চাওয়া হয়েছে এরই মধ্যে। এছাড়া স্মার্ট স্যাটেলাইট করতে বাংলাদেশকে কারিগরি ও প্রশিক্ষণে $50 কোটি ঋণ সহায়তা করবে ভারত। লাগবলা ওদের যে অ্যানিমেশন একটা ইনস্টিটিউট আছে, এটা খুব ওয়ার্ল্ড ওয়াইড। ওখান থেকে অনেক অস্কার উইনার অ্যানিমেটর আছে, অনেক বড় ভালো ভালো। সো ওখানে আমাদের প্রথম বাংলাদেশে একজন চান্স পেয়েছে এবং আমরা বাংলাদেশ ফ্রান্স মিলে আমরা একটা টেল অফ ওয়েল একটা এনভায়রনমেন্টে একটা অ্যানিমেশন ফিল্ম তৈরি করব, যেটা প্রেসিডেন্ট ম্যাক্রন ভিজিটের সময় উনি একটা কমিটমেন্ট করে গিয়েছিলেন। সো ওনাদের টেকনিক্যাল সাপোর্ট করবো, আমরা সাপোর্ট করবো। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর।
দেশের হস্তশিল্প রপ্তানি আয়ের প্রায় 70% শতরঞ্জি থেকে হলেও পণ্যটির বিকাশে দেশীয় পর্যায়ে এখনো খুব বেশি উদ্যোগ নেই। বর্তমানে 50টির বেশি দেশের রপ্তানি হচ্ছে শতরঞ্জি। বৃহত্তর রংপুরের উদ্যোক্তারা বলছেন, নতুন কারিগর তৈরির পাশাপাশি ঋণ সহায়তা ও সঠিক ব্র্যান্ড মূল্য তৈরি করতে পারলে শতরঞ্জির আরও বেশি রপ্তানি সম্ভব। রংপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। আধুনিক মেশিনারিজ বা লোহালক্করের যন্ত্র নেই, আছে দেশীয় উপাদানের বাঁশ, কাঠ আর দড়ির মিশেলে তৈরি চিরুনির মতো দেখতে পাঞ্জা নামক স্থানীয় এক বিশেষ যন্ত্র। আর আছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া, যার মাধ্যমে তৈরি হচ্ছে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী কারুপণ্য শতরঞ্জি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে হস্তশিল্প থেকে $2,97,00,000 রপ্তানি আয় হয়, যার 70% শতরঞ্জি থেকে। শতরঞ্জিতে জিএসপি সুবিধা থাকায় বিশ্বের অর্ধশতাধিক দেশে পণ্যটি রপ্তানি হচ্ছে। রপ্তানি পণ্যের 60% যাচ্ছে ইউরোপ আমেরিকায়, আর 10% রাশিয়ায় এবং চীনে যাচ্ছে 20%। প্রায় 700 বছরের ঐতিহ্যবাহী পণ্য শতরঞ্জির বিপুল সম্ভাবনা থাকলেও রংপুরে খুব ক্ষুদ্র পরিসরে টিকে আছে এই শিল্পটি। উদ্যোক্তারা ভুগছেন কারিগর সংকট, আর্থিক সীমাবদ্ধতা আর বিপণন জটিলতায়। 30 কোটি টাকার প্রজেক্টটা বিসিকের মাধ্যমে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আগায় নেই। আমাদের প্রবলেম হলো মার্কেটিং করা। তখন বিসিকের কোনো পরিচয় নাই, সরকার যদি টাকা দেয় তখন ওরা খরচ করে। এবং যারা আমরা শতরঞ্জি করি, শতরঞ্জির জন্য এখানে আলাদা একটা ডিপার্টমেন্টে করা দরকার। স্বাধীনতা পরবর্তী সময়ে মাত্র 2 দফায় সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক রংপুরের নিজবেদগঞ্জ গ্রামে শতরঞ্জি তৈরির প্রকল্প নেয়, কিন্তু প্রত্যাশিত বাজার তৈরি করতে না পারায় সফল হতে পারেনি প্রকল্পগুলো। এটাকে আমরা সচল রাখার জন্য আমরা আবার পদক্ষেপ নেব, সেটা রেভিনিউ বাজেটের মধ্যে। আর প্রজেক্ট হিসেবে প্রজেক্টগুলো নিতে গেলে তো অনেক সময় বিষয়, প্রজেক্টটা সহজ হয় না। 2021 সালের 17 জুন রংপুরের শতরঞ্জিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, রংপুর। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB-তে অনুষ্ঠিত হলো SB ফেস্ট 2024। দুদিনের এই ফেস্টের প্রথম দিনে IUB মিলনায়তনে ভিশন 2041 স্মার্ট বাংলাদেশ দ্য রুল অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন IUB ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদারে হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন IUB-র উপাচার্য অধ্যাপক তানভীর হাসান PhD। আলোচনায় অংশ নেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। মালয়েশিয়ায় প্রবাসী আলাউদ্দিন নগদের জমি ক্যাম্পেইনে 5ম প্লট জিতে নিয়েছেন। দেশের সবচেয়ে বড় ঈদ ক্যাম্পেইনের অংশ নিয়ে দেশে রেমিট্যান্স পাঠিয়ে তিনি জিতে নিয়েছেন এই পুরস্কার। সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সুলাইমান ও অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়ায় গিয়ে নগদের প্লটের কাগজপত্র আলাউদ্দিনের কাছে হস্তান্তর করেন। নগদের জমি ক্যাম্পেইনে প্রবাসী কারো কাছে জমি হস্তান্তর এটাই প্রথম। এই ক্যাম্পেইনে 8 জন ভাগ্যবান বিজয়ী এই প্লট উপহার পাবেন। প্রথমবারের মতো ঢাকা মেট্রো রেল স্টেশন এটিএম বুথ চালু করেছে স্টার্ন ব্যাংক পিএলসি। ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নিয়েছে এই ব্যাংকটি। আগারগাঁও মেট্রো রেল স্টেশনে স্থাপিত স্টার্ন ব্যাংক এই এটিএম থেকে মেট্রো রেল যাত্রী সহ অন্যরাও দিন রাত 24 ঘন্টা সেবা গ্রহণ করতে পারবেন। সোমবার আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এটিএমটির উদ্বোধন করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যদের মধ্যে শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, কোম্পানি সচিব অলি কামাল ও শেয়ার হোল্ডার অংশগ্রহণ করেন। 25তম বার্ষিক সাধারণ সভায় 2023 সালে শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ লভ্যাংশ ও 5% স্টক ডিভিডেন্ড অনুমোদিত হয়।
আর এই ছিল পূবালী ব্যাংক পিএসসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।